ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তারিখ ঘোষণা জানালেন প্রেস সচিব। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নে নোট অফ ডিসেন্ট বাদ দেয়া জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি। সরকার ও ঐকমত্য কমিশনের পদক্ষেপে হতাশা। চাকরি জাতীয়করণের দাবিতে ইফতিয়াদি শিক্ষকদের পদযাত্রায় পুলিশি বাধা। প্রেসক্লাবের সামনে জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এবং চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটর নিয়োগ জানালেন নৌ উপদেষ্টা। সমুদ্র সম্পদের আহরণ প্রক্রিয়া নিয়ে আক্ষেপ। আসসালামু আলাইকুম, সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানিয়ে 15 নভেম্বরের মধ্যে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে এমন আদেশ দেন তিনি। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। এবার বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের রাখা হবে না। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা। পুলিশের ক্ষেত্রেও একই জিনিস, যারা অলরেডি পুলিশ জানিয়েছে আজকের মিটিংয়ে, যারা এই ধরনের মিনিমামও যাদের এইখানে ইনভলভমেন্ট ছিল সবাইকেই ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ওইখানে পুলিশের জানেন 64টা এসপি, তারপরে প্রত্যেকটা থানার ওসি, এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে, বা এডিশনাল এসপি, সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের 3টা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন না। প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচনে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকার প্রধানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার সমালোচনা করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের পদক্ষেপ হতাশাজনক। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিরতা বাড়বে। সংস্কার নিয়ে মতানৈক্য থাকলেও দ্রুত ভোট আয়োজন করতে হবে। সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে গণযোগকে নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সম্পর্কগুলো সমাধান করবে। আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অব ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। যে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জোটবদ্ধ হলে নিজস্ব কিংবা জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকতে হবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে। এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের সমালোচনা করেন তিনি। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে বলেও আশা জানান সালাউদ্দিন আহমেদ। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি
একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক উত্তেজনাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে অনৈক্য নয়, মতানৈক্য বলা যেতে পারে, যা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব। বিভাজিত রাজনীতিতে সন্দেহ আছে, সন্দেহের ভিত্তিতে কথা বলছেন, কিন্তু আমরা আসলে একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল, কিন্তু সরকার কোনো মতেই কোনোদিনও পক্ষপাতিত্ব করছে না। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখী ইফতিয়াদি শিক্ষকদের পদযাত্রায় জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি আন্দোলনকারীদের লাঠিপেটা করেছে পুলিশ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। দীর্ঘদিন ধরেই প্রেস ক্লাবের সামনে তাঁবু টানিয়ে আন্দোলন করছিলেন ইফতিয়াদি শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে আজ সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়। এ সময় উত্তেজিত শিক্ষকরা সড়ক থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশ জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই বিষয়ে আরো জানাতে প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, ইফতিয়াদি শিক্ষকদের কর্মসূচি ঘিরে প্রেস ক্লাব ও সচিবালয়ের এলাকার বর্তমান চিত্র আমাদেরকে জানাবেন। আমার তো স্ট্যান্ড বাই করে এখন আর দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সহকর্মী মারুফের সাথে সংযুক্তি স্থাপন করতে পারছি না। ফিরে যাব মারুফের কাছে, তার আগে অন্যান্য খবর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কারণেই দেশে মারামারি, হানাহানি, গুম, খুন ও আয়নাঘরের সৃষ্টি হয়েছিল বলে জানালেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার আপিলের পঞ্চম দিনের শুনানিতে এই মন্তব্য করেন বিএনপির পক্ষের এই আইনজীবী। এদিন মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন হাইকোর্ট। মিসবাহ রহমানের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের পঞ্চম দিনের শুনানি শেষ হয়েছে। এদিন বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। সুপ্রিম কোর্টকে রাজনৈতিক কাজে ব্যবহার করতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয় বলে অভিমত দেন তিনি। মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই। সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে। রাজনৈতিক উদ্দেশ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল মন্তব্য করে বিএনপির এই আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে দেশে মারামারি, হানাহানি ও আয়নাঘর তৈরির পথ সুগম হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর
এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। এদিকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ খসে পড়া একজনের নিহতের ঘটনায় করা রিটের শুনানি শেষে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 30 দিনের মধ্যেই এই কমিটি রিপোর্ট সাবমিট করবে। একই সঙ্গে এ ঘটনায় নিহত ব্যক্তিকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত। পরিবারের সদস্যদেরকে 2 কোটি টাকা কেন দেয়া হবে না এবং পাশাপাশি কম্পেনসেশনের উপরে কেন বিধিমালা আইন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না সেটার 4 সপ্তাহের রুল প্রদান করেন। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ফিরে যাচ্ছি ওবায়দুল হক মারুফের কাছে, যিনি বর্তমানে অবস্থান করছেন প্রেস ক্লাব এলাকায়। উনি সেখান থেকে আমাদেরকে সরাসরি জানাবেন ইফতিয়াদি শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। জি মারুফ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা যেমনটা শুনছিলেন যে বাংলাদেশের যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে প্রাথমিক যেই শিক্ষা দেওয়া হয় যেখান থেকে, সেই ইবতেদায়ী মাদ্রাসাগুলোর শিক্ষকেরা গত 13 অক্টোবর থেকে টানা আন্দোলন করে আসছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে। আজকে দুপুরে তারা যখন তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে যখন তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা সচিবালয় অভিমুখে কিছু দাবি দাবা নিয়ে ভুখা মিছিলের আয়োজন করে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সচিবালয়ে প্রবেশের কাছাকাছি গেলে এমন অবস্থায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, একই সঙ্গে আমরা যেমনটা দেখেছি যে এখানে রঙিন পানি ছিটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা যেমনটা এখানে যিনি এই আন্দোলনের যিনি একজন সদস্য সচিব রয়েছে আলামিন, তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে এই হামলায়, পুলিশি হামলায় প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন, তবে তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় রয়েছেন এবং আমরা জেনেছি একজনের অবস্থা একটি বেশি গুরুতর, যিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল, যে জাতীয় যেই গণতান্ত্রিক পার্টি রয়েছে, এনসিপি রয়েছে, যেই তাদের নেতৃবৃন্দ, প্রতিনিধি দল এখানে এসেছে তাদের সঙ্গে, এই শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য। শিক্ষকদের এখানে যেমনটা দেখছি যে তাদের দাবি ছিল যে তাদের যেই গত বছরে তাদের এই দাবি মেনে নিয়ে যে তাদের উপর যে বাজেট এসেছিল, সেই বাজেট বাস্তবায়ন হয়নি বলে তারা অভিযোগ করেছেন। একই সঙ্গে তারা তাদের এই দাবিগুলো মেনে নিয়ে দ্রুত তারা তাদের শিক্ষালয়ে ফিরতে চান এবং তারা নিজ নিজ পেশায় ফিরে যেতে চান, তারা রাজপথে থাকতে চান না, এমনটাও আমাদেরকে জানিয়েছেন এখানে আন্দোলনরতরা। আমরা যেমনটা দেখছি যে অন্যান্য শিক্ষক আন্দোলনে বা অন্যান্য বিভিন্ন আন্দোলনে যেমন এনসিপি সংহতি জানায়, আমরা তেমনটাই দেখতে পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনেও এই মুহূর্তে এনসিপি এসে তাদের সম্মতি জানাচ্ছে। আপনারা তবে সব মিলিয়ে জাতীয় প্রেস ক্লাবে সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখানে ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ মারুফ আপনাকে। গেলবারের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে 53%, এতে মৃত্যুর হারও বেড়েছে 17%। চলতি বছরে নতুন ভেরিয়েন্ট দেখা দেওয়ায় সংক্রমণ বেড়েছে বলে জানালেন চিকিৎসকরা। এই অবস্থায় উপসর্গ দেখা দিলেই দ্রুত আক্রান্তকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তারা। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর তথ্য সংগ্রহ করে ডেঙ্গু প্রবণ এলাকা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। সুরাইয়া মুন্নির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 52,996 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তা আরও বৃদ্ধির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও, তাই জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। হাসপাতালে বাড়ছে ভিড়, তৈরি হচ্ছে ভোগান্তি। জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, বমি। 1.5 লাখ থাকতে হবে, একদম কম চলে আসার কারণে আমি পরে চলে আসছি। নারায়ণগঞ্জে আমি 2 দিন ভর্তি ছিলাম, ওখানে 1,51,000 থেকে 2 দিনে
চলে আসা পড়ছে 15,000। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর ধরন পরিবর্তিত হয়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। আক্রান্ত হলে প্রচুর তরল খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসার তাগিদ দেন তারা। জ্বরের প্রথম 5 দিন কোনোভাবেই কোনো ব্যথার ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। এখানে একটা বিষয় খুবই জরুরি যে কারো যদি জ্বর আসে, জ্বরের প্রথম দিনই কিন্তু ডেঙ্গু টেস্ট পজিটিভ আসে এবং আমাদের সকল সরকারি হাসপাতালেই কিন্তু ডেঙ্গু টেস্ট করা হয়। এক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়া সম্পূর্ণ নিষেধ। পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, ওরসালাইন খাবে, তরল খাবার খাবে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর তথ্য যাচাই বাছাই করে বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবছরের জুলাই আগস্ট মাসে যে সংখ্যাটা ছিল রোগীর এবং মৃত্যু হার, সেটা সেপ্টেম্বর অক্টোবরে এসে বেড়েছে। হসপিটাল থেকে সঠিক ডাটাটা সংগ্রহ করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে হসপিটালে গিয়ে রোগীর প্রকৃত সংখ্যা এবং রোগীর প্রকৃত অ্যাড্রেসটা আমরা বের করছি এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা কুইক রেসপন্স টিম গঠন করেছি। এই রেসপন্স টিমের কাজ হবে ওই ঠিকানা অনুযায়ী রোগীর বাড়ির আশেপাশে ডেঙ্গু মশা নির্মূলে অভিযান চালানো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ডেঙ্গু সচেতনতায় সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা। সেপ্টেম্বর অক্টোবর মাসে জ্বর হলে যেন রোগীরা ঘরে বসে না থেকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেঙ্গু পরীক্ষাটা করতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, এর ব্যবস্থাপনার জন্য ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হবে। সকালে রাজধানীতে সুনীল অর্থনীতি বিষয়ক এক সেমিনারে এই কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, রাজনৈতিক সদিচ্ছার অভাবে সামুদ্রিক সম্পদের আহরণ প্রক্রিয়া পরিকল্পনা পর্যায়ে আটকে গেছে, বাস্তবায়ন অনেক দূর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের সুনীল অর্থনীতির মূল ভিত্তি সাগর, সমুদ্র এবং উপকূলীয় অঞ্চল। যদিও এসব উৎস থেকে সম্পদ আহরণের ক্ষেত্রে রয়েছে নানা চ্যালেঞ্জ। নীতিমালা ও সঠিক পরিকল্পনার ঘাটতি সহ সমুদ্র বিষয়ক প্রযুক্তিগত জ্ঞানের অভাব স্পষ্ট। এমনকি সমুদ্র সম্পদের পরিমাণ নির্ণয়ে গবেষণার সুযোগও নেই। এ নিয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। সেখানে সুনীল অর্থনীতির সম্ভাবনা এবং প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বিশেষজ্ঞ ও গবেষকরা। তারা বলেন, বিশাল সমুদ্র সীমার সম্পদ কাজে লাগাতে এর ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। We are talking about mining, fisheries, recreation, that is tourism, petroleum, shipping, renewable energy, aquaculture. Who will integrate all the activities together, formulate the rules and regulation, who will do what. That's why we have not progressed. শিপিং কর্পোরেশনকে একটি ভঙ্গুর প্রতিষ্ঠান উল্লেখ করে সমুদ্র সম্পদ আহরণে সামগ্রিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শোর লাইনের বাইরে যাওয়া গিয়ে আমাদের কতখানি প্রাইভেটলি আছে কিছু, বাট দে কান্ট গো বিয়ন্ড 100 নটিক্যাল মাইল। তো আমরা যেগুলো কথা বলছি এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য যে যা যা প্রয়োজন সেটা কিন্তু আমরা করছি না। চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি বলেন, বন্দর কাউকে দেয়া হচ্ছে না, সেখানে অপারেশনাল অপারেটর নিয়োগ দেওয়া হবে। পোর্ট দিয়ে দিল রে পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে। পোর্ট একটা পলিসি তৈরি করবে, সেই পলিসিতে পোর্ট দেখবে যে কাকে দিলে ভালো হয়, কাকে দিলে কি না হয়। প্লাস্টিক বর্জ্যের কারণে নদী সাগরের পানি দূষিত হয়ে মৎস্য সম্পদ বিলুপ্তির আশঙ্কাও জানান নৌপরিবহন উপদেষ্টা। আমি চালু করিনি, ওটা আমি গিয়ে দেখলাম যে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সুপারিশকৃত প্রথম খসড়াটি সরকারকে গ্রহণ করার তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি মনে না করে না এনসিপি। এই আইনি ভিত্তি অবশ্যই থাকতে হবে। দুপুরে বাংলা মোটরে দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা অবস্থানটা স্পষ্ট করেছি যে গণঅভ্যুত্থানকে ভিত্তিমূলক ডক্টর ইউনূসের আদেশ জারি করতে হবে। এটা হলো আমাদের প্রাইম কনসার্ন, এবং পিপলের সামনে সেই ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দিব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। তারপর সেকেন্ড স্টেপটা আসলে গণভোট। আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয়
তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিক তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। জনবল সংকটে ধুঁকে ধুঁকে চলছে নওগাঁর আত্রাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 31 জন ডাক্তারের বিপরীতে আছে মাত্র 8 জন। এতে প্রতিনিয়তই চিকিৎসা সেবা নিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ডাক্তার সহ অন্যান্য জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন উপদেষ্টা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার হাবিবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে কলমে 50 শয্যা হলেও প্রকৃতপক্ষে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে। 31 জন ডাক্তারের বিপরীতে আছে মাত্র 8 জন। প্রতিদিন গড়ে 300 রোগী আসেন সেবা নিতে, তাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। প্রয়োজনীয় ডাক্তার সহ বিভিন্ন বিভাগে জনবল সংকটে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত উপজেলা 2 লক্ষাধিক মানুষ। চিকিৎসা ভালো করা যায়, ডাক্তার আরো ভালো ভালো পালে চিকিৎসা আরো ভালো ভালো দরকার, চিকিৎসা ভালোই হচ্ছে। তবে হাসপাতালের ডাক্তার নার্সদের দাবি জনবল সংকট থাকলেও সেবা দিতে যথাসাধ্য চেষ্টা করছেন তারা। আর টেকনিশিয়ানরা বললেন সঠিক সেবা দিতে হলে আরো লোকবল দরকার। আমরা 3 জন মেডিকেল অফিসার মিলে ইমার্জেন্সি সামলাচ্ছি এবং ইনডোর সামলাচ্ছি। আমাদের মানে কোনো ছুটি নাই। তার শর্ট থাকার কারণে রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে, আরও ডাক্তারের দরকার। ডাক্তারের পাশাপাশি আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চিকিৎসা সেবা দিয়ে চলছি। বর্তমানে যে মেশিনটা আছে এটা 300 mm পোর্টেবল এক্সরে, এটাতে সব ধরনের এক্সরে হয় না। সংকটের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোট ডাক্তার পদবি আছে হচ্ছে 25 জন, বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা 11 জন, সেখানে আছে আমার মাত্র 2 জন, একজন অ্যানাস্থেটিস্ট এবং একজন শিশু বিশেষজ্ঞ। আর হচ্ছে আমার মেডিকেল অফিসার থাকার কথা 14 জন, সেখানে আছেন 5 জন কর্মরত আছে। প্রয়োজনীয় ডাক্তার সহ লোকবল নিয়োগ দিয়ে সেবার মান বৃদ্ধি করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সেবা প্রত্যাশীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ফুটবল এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে। বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের 5ম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তান সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল, কিন্তু হঠাৎই তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।